আজকের ক্লাস এক্সেলে বিভিন্ন ধরনের যে সমস্ত ফর্মুলা আছে মোটামুটি অ্যাপ্রক্স এটা এক্সেল 2016 এই ভার্সানে নিয়ার অ্যাবাউট মোর দেন 400 ফর্মুলাস বা ফাংশন আছে। তো এই সমস্ত ফর্মুলা বা ফাংশনগুলো কিভাবে এক্সেলে বিভিন্ন ধরনের সহজ থেকে খুব জটিল বা কমপ্লেক্স যে সমস্ত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে সেগুলো ইজিলি করে দিতে পারে এই সমস্ত ফাংশন। আচ্ছা, সেটা আমরা এক এক করে আমরা দেখব। আচ্ছা, তার আগে আর একটা কথা বলে দিই, এখানে এক্সেলে বললাম যে আমি মোর দেন 400 এর মতো এক্সেলে ফর্মুলা বা ফাংশন আছে। তো এগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সাধারণত এটা টোটাল 12টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এই সমস্ত 400-র বেশি ফাংশনকে। যেমন কি ফিনান্সিয়াল যদি আমরা দেখি, এগুলো সবই হচ্ছে ফিনান্সিয়াল ফাংশন। লজিক্যাল ফাংশনগুলোর মধ্যে আমরা কয়েকটা করেছি অলরেডি, অ্যান্ড ইফ, নট, অর, এক্সঅর, এই সমস্ত ফাংশনগুলো অলরেডি আমরা এর আগে অনেকগুলো ক্লাস করেছি। আচ্ছা, টেক্সট বেস যে সমস্ত ফাংশনগুলো আছে, এইভাবে ডেট অ্যান্ড টাইম, লুকআপ, ম্যাথ ফাংশন, এছাড়া আরও মোর ফাংশন এসে আমরা স্ট্যাটিস্টিক্যাল, ইঞ্জিনিয়ারিং, কিউব, ইনফরমেশন, কম্প্যাটিবিলিটি, ওয়েব, এই সমস্ত ক্যাটাগরিতে ভাগ করা আছে সমস্ত ফাংশনগুলোকে। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমরা আইএনটি ফাংশন নিয়ে আমরা কাজ করব। বলছে আইএনটি ফাংশনের মূলত কাজটা কি সেটা এখানে দেওয়া আছে। বলে ইট রাউন্ডস এ নাম্বার ডাউন টু দি নিয়ারেস্ট হোল ইন্টিজার। সেক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল স্বরূপ দেখি, দেখো এখানে কিছু নাম্বার দেওয়া আছে, এটা দশমিক আছে, মানে এটা ফ্র্যাকশনাল নাম্বার, এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারি। আচ্ছা, তার আগে ইন্টিজারে কনভার্ট করতে গেলে দেখো এখানে দুটো প্রসেস আছে, এটা ঠিকঠাকভাবে জানতে হবে। এটাকে আমি কপি করে এখানে পেস্ট করলাম। দেখো, যদি আমরা দেখি এখানে এটা সিলেক্ট করার পর আমরা যদি ডেসিমেল নাম্বার ইনক্রিজ বা ডিক্রিজ অপশানে আসি, হোম নাম্বার, দেখো ডেসিমেল মানে পয়েন্টের পরে যে পার্টটা সেটাকে ডেসিমেল পার্ট বলছে। তো এখান থেকে আমরা ডেসিমেলকে ডিক্রিজ মানে কমাতে পারি। দেখো এখানে ফার্স্ট নাম্বার যেটা দেওয়া আছে সেখানে আফটার পয়েন্ট 5 ডিজিট আছে, বাট যদি আমরা এক এক করে কমাতে চাই, দেখো লাস্ট 5 আছে, তো আমি যদি একটা কমিয়ে দিই, ডিক্রিজ করে দিই, তাহলে দেখো যেটা 6 ছিল সেটা 7 হয়ে গেছে। এগেন যদি 7 লাস্ট থেকে আমরা যদি দেখি 7 and 7, এগেন আমরা একটা কমিয়ে দিলাম, পরের যেটা 7 আছে সেটা দেখো 8 হয়ে গেছে। এগেন দেখো যেটা লাস্ট ডিজিট 8 আছে, আমরা ডিক্রিজ করলে 8 রিমুভ হবে, বাট 5 যেটা আছে সেটা 6 হয়ে যাবে, 6 হয়ে যাচ্ছে। এটা দেখো 5.7 আছে, 45.7 আছে, বাট এটাকে যদি আমরা এগেন ডিক্রিজ করি তাহলে দেখো যেটা 45 ছিল সেটা 46 হয়ে গেছে। এটা হচ্ছে ইনক্রিজ বা ডিক্রিজের সাহায্যেও আমরা এভাবে করতে পারি। কিন্তু এখানে যদি আমি কার্সারটা রাখি, দেখো এই এর প্রকৃত নাম্বারটা অ্যাকচুয়ালি কি এখানে ডিসপ্লে করছে, এটাও ইন্টিজার নাম্বারে দেখা যাচ্ছে, কিন্তু এটা ডেসিমেল নাম্বার ইনক্রিজ বা ডিক্রিজ করে রাউন্ড ফিগারে কনভার্ট হয়েছে। বাট ইন্টিজারটা যদি আমরা এই নাম্বারটাকে ইন্টিজারে কনভার্ট করতে চাই, আইএনটি জাস্ট নাম্বারটা সিলেক্ট করলাম, এর একটাই সিঙ্গেল প্যারামিটার আছে একটা। দেখো এখানে যদি আমরা দেখি এর মধ্যে কোনো রাউন্ড, এখানে দেখো এটা 46 হয়েছিল, এটা দেখো 45 হয়েছে, এটা রাউন্ড ফিগারে কনভার্ট হয়েছে এটা, বাট এটা রাউন্ড ফিগার নয়, কেবলমাত্র
ইন্টিজার পার্টটা, ওই নাম্বারের ইন্টিজার পার্টটাই এখানে রিটার্ন আসবে। ওকে, এভাবেই আমরা আইএনটি ফাংশনের কাজ করতে পারি। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ এখানে যে নাম্বারটা আসছে, দেখো এটা হচ্ছে কি একটা ফ্র্যাকশন নাম্বার, যার মধ্যে দশমিকের পার্ট বা ডেসিমাল পার্ট অনেকগুলোই আছে। বাট আমি যদি এই ক্যালকুলেশনটা করার আগেই এই ক্যালকুলেশনটাকে যদি আমরা উইথিন আইএনটির মধ্যে রাখি, তাহলে দেখো কেবলমাত্র ইন্টিজার পার্টটাই রিটার্ন দেবে। নেক্সট আমাদের ফাংশনের নাম হচ্ছে কি মড ফাংশন। আচ্ছা, মড, আইএনটি বা আরো কিছু ফাংশন আছে যেগুলো ম্যাথ বা ট্রাইগোনোমেট্রি এই ক্যাটাগরির আন্ডারে পড়ে। মড ফাংশনের কাজ কি? ইট রিটার্নস দ্য রিমাইন্ডার আফটার এ নাম্বার ইজ ডিভিজিবল বাই এ ডিভিশন। একটা নাম্বারকে যখন আরেকটা নাম্বার দিয়ে আমরা ডিভাইড করব, আফটার ডিভিশন দুটো কোশ্চেন এন্ড রিমাইন্ডার দুটো ভ্যালু রিটার্ন করে। আমরা বেসিক্যালি যখন আমরা কোন একটা নাম্বারকে, সাপোজ 9 কে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে 3 আসবে। বাট যদি আমরা 10 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে 10 ডিভাইডেড 3, দেখো এখানে 3.333 রিটার্ন আসছে। এটা ফ্র্যাকশন ভ্যালুতে রিটার্ন আসছে। বাট এটা যদি আমরা আইএনটি করে দিতাম তাহলে এক কথা বলতে গেলে ভাগফল কোশ্চেনটাই রিটার্ন এসছে। বাট যদি এটাকে আমরা মড করতাম সেক্ষেত্রে এগেন দেখো ইকুয়াল টু মড, সেম প্রসেসে আমরা 10,3 দেখো রিমাইন্ডার 1 সেটা রিটার্ন দিয়েছে। তো এটা দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখছি। আচ্ছা, সাপোজ ধরো আমার কাছে 250 মিনিটস আছে। তো 250 মিনিটসকে আমরা আওয়ারে এন্ড রেস্ট মিনিটে আমরা কনভার্ট করব। তো আওয়ারে কনভার্ট করতে গেলে আমরা কিভাবে করব? প্রথমত আইএনটি ডিভাইডেড 60, তাহলে মিনিট আওয়ারে কনভার্ট হয়ে গেল। এর মধ্যে কি 4 ঘন্টা, রেস্ট কত মিনিট থাকবে? মোট কমা 60, 4 ঘন্টা 10 মিনিট। যদি একই রকম ভাবে সাপোজ ধরো আমার কাছে 115 আওয়ার আছে, এটাকে আমরা ডেতে কনভার্ট করব, কত দিন বা কত ঘন্টা বা আওয়ার, ইকুয়াল টু এগেন আইএনটি দিলাম, দিয়ে আওয়ার সিলেক্ট করে ডিভাইডেড 24, 4 দিন ইকুয়াল টু মড আওয়ার কমা 24, 4 দিন 19 ঘন্টা। তো এইভাবে আমরা আইএনটি বা মড ফাংশন ইউজ করে আমরা আফটার ডিভিশন কোশ্চেন বা রিমাইন্ডার ভ্যালু আমরা রিটার্ন করাতে পারি। নেক্সট ফাংশনের নাম SQRT, স্কোয়ার রুট। ইট ক্যালকুলেটস দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ এ নাম্বার। পজিটিভ যত ভ্যালু আছে তার স্কোয়ার রুট বের করানোর জন্য আমরা SQRT ফাংশন ইউজ করতে পারি। যেমন ভাবে দেখো নাম্বারের স্কোয়ার আমরা বের করব, সেটা আমরা আওয়ার, আচ্ছা এই দুটো ফাংশন নিয়েই কাজ করি আমরা। স্কোয়ার রুট অ্যান্ড
পাওয়ার স্কোয়ার রুট ইট ক্যালকুলেটস দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ এ নাম্বার, যে কোনো নাম্বারের তার স্কোয়ার রুট কত ভ্যালু সেটা রিটার্ন করবে স্কোয়ার রুট ফাংশন। ঠিক একই রকম ভাবে পাওয়ার ফাংশন কি করে, ইট রিটার্নস দ্য রেজাল্ট অফ এ নাম্বার রেজ টু গিভেন পাওয়ার, অর্থাৎ কি পাওয়ার ভ্যালু রিটার্ন করতে পারে। সাপোজ এখানে আমাদের কাছে একটা ডেটা আছে, এখানে কিছু নাম্বার আছে, সেই নাম্বারের আমরা স্কোয়ার ভ্যালু বের করব। তো সেক্ষেত্রে আমরা পাওয়ার ফাংশন অ্যাপ্লাই করতে পারি। পাওয়ারের দুটো আর্গুমেন্টস আছে, এক নাম্বার আর এর এক্সপোনেন্ট ভ্যালু, দ্যাট মিন পাওয়ার ভ্যালু, সাপোজ 2। যদি এটা 3 হতো, এই ফাংশনটা ম্যানুয়ালিও আমরা করতে পারি। দেখো, নাম্বার দিয়ে ক্যারেট সিম্বল, ক্যারেট সাপোজ 3, তাহলে এটাও বোঝায় যে এটাও পাওয়ারের মতোই কাজ করে। যাই হোক, আমরা পাওয়ার ফাংশনের সাহায্যে কোনো নাম্বারের পাওয়ার ভ্যালু রিটার্ন করাতে পারি। এক্ষেত্রে আমরা স্কোয়ার ভ্যালুটা দেখব। 3 স্কোয়ার 9, 9 এর স্কোয়ার রুট SQRT স্কোয়ার ভ্যালু এগেন স্কোয়ার রুট রিটার্ন করার জন্য আমরা SQRT ফাংশন ইউজ করতে পারি। নেক্সট আমরা সাম ফাংশন নিয়ে কাজ করব। খুবই বেসিক একটা ফাংশন, বলছে অ্যাডস অফ অল দ্য নাম্বার ইন আ রেঞ্জ। একটা রেঞ্জের মধ্যে যতগুলো নাম্বার থাকবে তার সাম আমরা রিটার্ন করাতে পারি। দেখো, এখানে আমার একটা ডেটা এক্সাম্পল স্বরূপ আছে, ডে ওয়াইজ, উইকডে ওয়াইজ এখানে কিছু ডেটা আছে। ডে অফ উইক দেওয়া আছে, ফার্স্ট উইকে মানডে 5, টিউসডেতে নো শব্দটা দেওয়া আছে, কোনো ডেটা নেই, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এমটি ব্ল্যাঙ্ক রাখা আছে, অ্যান্ড সানডে অলসো। ঠিক একই রকম ভাবে ডে উইক 2, উইক 3তেও ডেটা আছে। আমরা এখান থেকে এটাকে সাম করাতে চাই। তো সাম ইকুয়াল টু সাম, দেন আমরা রেঞ্জটা সিলেক্ট করব। এখানে বিশেষ করে এই সাম ফাংশন টেক্সটকে স্কিপ করতে পারে বা অ্যাভয়েড করতে পারে, এন্ড এমটি সেলকেও অ্যাভয়েড করে রেঞ্জের মধ্যে যতগুলো নাম্বার থাকবে সেগুলোকেই সাম করতে পারে। সামের একটা শর্টকাটও আছে, অল্ট প্লাস ইকুয়াল সাম। আদারওয়াইজ সাম অটো সাম আছে, এখানে কার্সারটা রেখে অটো সামে আমরা ক্লিক করলেও সাম। তো এইভাবে আমরা সাম ফাংশন ইউজ করতে পারি। এটা নর্মাল সাম ছিল, বাট সাম ইফ বা সাম ইফস বলে আরো দুটো ফাংশন আছে, যে কিনা এও কিন্তু কিছু ভ্যালু অ্যাডিশন ভ্যালু রিটার্ন করতে পারে। বাট এখানে সাম তার সঙ্গে ইফ অ্যাড আছে, বলছে অ্যাড সেল অনলি ইফ দ্য মিট আর স্পেসিফিক ক্রাইটেরিয়া, অর্থাৎ কি আমরা একটা ক্রাইটেরিয়া বা কন্ডিশন অ্যাপ্লাই করব, যে ভ্যালুগুলো সেই কন্ডিশনে ম্যাচ করবে কেবলই মাত্র সেই ভ্যালুগুলোর সাম হবে। ইন জেনারেল সাম এখানে কন্ডিশন অ্যাপ্লাই হয় না, অর্থাৎ কি ইন রেঞ্জের মধ্যে যতগুলো ভ্যালু থাকবে সবগুলো সাম হবে। কিন্তু সাম ইফ সেই সমস্ত নাম্বারগুলোরই সাম করবে যে নাম্বারগুলো
স্পেসিফিক যে কন্ডিশন আমি দেবো সেই কন্ডিশনে মিট করবে, কন্ডিশনে ম্যাচ করবে, সেই সমস্ত ভ্যালুগুলোরই আমরা সাম করতে পারি। তার জন্য আমরা এক্সাম্পলে আসবো। দেখো এখানে কিছু ডেটা আছে, আগে ডেটাটা ভালো করে আমরা বুঝে নিই। আমাদের একটা বিজনেস আছে, এই বিজনেসের 1 মাস 2 মাসের একটা রিপোর্ট, সেলস রিপোর্ট দেওয়া আছে, যে এখানে একটা স্পেসিফিক ডেট আছে। আচ্ছা, আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করি সেই প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি, তার নামগুলো আছে। আর আমাদের টোটাল যে মার্কেট এরিয়া, সেই মার্কেট এরিয়াটাকে আমরা 4টে জোনে ভাগ করে নিচ্ছি। একটা আমাদের বড় সিটিতে যদি আমাদের বিজনেস হয়, তাহলে সেই বড় সিটিকে 4টে জোনে আমরা ভাগ করে দিচ্ছি, সাউথ, ইস্ট, ওয়েস্ট অ্যান্ড নর্থ। এই যে 4টে জোন আছে, এই 4টে জোনে ভাগ করা হয়েছে। ওকে, এখানে একটা ডেট আছে 9th এপ্রিল। এই 9th এপ্রিলে একটা প্রোডাক্ট বিক্রি হয়েছে, কোন জোনে বিক্রি করা হয়েছে অ্যান্ড তার কোয়ান্টিটি কতটা সেটা দেওয়া হয়েছে, আর পার ইউনিট রেটটা দেওয়া হয়েছে। এবারে সেক্ষেত্রে আমরা অ্যামাউন্ট ক্যালকুলেশন করব, কোয়ান্টিটি ইন্টু ইউনিট প্রাইস। আর আমরা অ্যাজিউম করে নিলাম যে এই প্রোডাক্টের উপরে জিএসটি 5%, তাহলে আমরা জিএসটি ক্যালকুলেশন করব টোটাল অ্যামাউন্ট ইন্টু 5% জিএসটি, টোটাল অ্যামাউন্ট ইন্টু 5% জিএসটি। অ্যামাউন্ট অ্যান্ড জিএসটি এই দুটোর অ্যাডিশন ভ্যালু, সাম ভ্যালু, টোটাল অ্যামাউন্ট। আমরা যদি এখানে এই টোটাল যে রিপোর্টটা আছে, এই টোটাল রিপোর্টে আমাদের টোটাল অ্যামাউন্টের ভ্যালু কত আমরা এখানে সাম করে দিতে পারি। আর টোটাল জিএসটি কালেকশন কত হয়েছে, এটা যে জিএসটি অ্যামাউন্ট আছে, যদি আমরা ধরি এই রিপোর্টের মধ্যে যে ডেটগুলো আছে, যে বিলগুলো আছে, তার টোটাল জিএসটি অ্যামাউন্ট আমরা ক্যালকুলেশন করতে পারি। টোটাল বিলিং অ্যামাউন্ট আমরা ক্যালকুলেশন করতে পারি সাম করে। আর এখানে কোয়ান্টিটি হিসাবেও টোটাল আছে, এটাও আমাদের কাজে লাগবে যে টোটাল কোয়ান্টিটি কত আছে। ওকে, এখানে যে আমরা সামটা করেছি এগুলো নর্মাল সাম উইথাউট কন্ডিশন, জাস্ট সাম ফাংশন অ্যাপ্লাই করে দেখো সাম, এখানে জাস্ট নর্মাল সাম আমরা ইউজ করে ভ্যালুগুলোর সাম করেছি। বাট এখান থেকে আমাদের বিজনেসের কিছু রিপোর্ট জেনারেট করতে হবে, যেমন টোটাল জিএসটি যে কালেকশন হয়েছে, এটা এখান থেকে আমরা যদি দেখি টোটাল জিএসটি কালেকশন হচ্ছে এই অ্যামাউন্টটা। বাট এটাকে যদি আমরা ডিভাইড করি যে ইস্ট জোনে টোটাল জিএসটি অ্যামাউন্ট কত, আচ্ছা চলো ইস্ট জোনগুলোকে আমরা হাইলাইট করি। তার জন্য আমরা একটা ফাংশন ইউজ করব, আমি জিএসটি অ্যামাউন্টটাকে সিলেক্ট করলাম, দিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ এসে নিউ রুলস, ইউজ আ ফর্মুলা, ফরম্যাট ভ্যালু ইকুয়াল, আমি জোনের ফার্স্ট ডেটাটা সিলেক্ট করলাম, দেন এটা F4 দিয়ে আমরা এটাকে রিলেটিভ সেল রেফারেন্সে কনভার্ট করার পর ইকুয়াল
আমরা যার সঙ্গে যে শব্দটার সঙ্গে ম্যাচ করবে সেটা সিলেক্ট করলাম, দেন একটা কালার দিয়ে আমি এটাকে হাইলাইট করাতে চাই। ওকে ওকে, দেখো এখানে আমরা ইস্ট জোনের টোটাল জিএসটি অ্যামাউন্ট ক্যালকুলেশন করব। তাহলে আমরা কেবলমাত্র সেই ভ্যালুগুলোরই সাম করব যেটা ইস্ট জোনে পড়ে। এখানে ইস্ট জোনে যে ভ্যালুগুলো পড়েছে সেটাকে হাইলাইট করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখো ইকুয়াল টু সাম ইফ, এখানে অ্যাট ফার্স্ট বলছে কি রেঞ্জ, যেটার উপরে আমরা ক্রাইটেরিয়া চেকিং করব। এখানে জোন আছে, তাহলে জোন রেঞ্জটাকে আমরা সিলেক্ট করব। এক্ষেত্রে আমরা এটাকে A4 দিয়ে আমরা ফিক্সড করব, বিকজ এখানে আমরা অটো ফিল করব, কমা অ্যান্ড রেঞ্জ সরি ক্রাইটেরিয়া আমরা এখানটা লিখতে পারি ইস্ট, আদারওয়াইজ আমরা এই ইস্ট শব্দটাই সিলেক্ট করে দিলে ওর সেল অ্যাড্রেসটা এখানে চলে আসবে, সেল রেফারেন্সটা, কমা অ্যান্ড সাম রেঞ্জ জিএসটি, তাহলে জিএসটি পুরো রেঞ্জটা সিলেক্ট করলাম। তাহলে যে রেঞ্জটা আমরা সিলেক্ট করলাম এখানে সব ভ্যালুগুলোর সাম হবে না, কেবলমাত্র ইস্ট জোনে যে ভ্যালুগুলো পড়েছে। দেখো এই তিনটে ভ্যালু যেটা ইস্ট জোনে, এগেন F4 দিয়ে এটাকে ফিক্সড করলাম অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এই তিনটে ভ্যালুর সাম এখানে আমরা করেছি। দেখো এখানে যদি এবার এটাকে আমরা অটো ফিল করছি, এই চারটে জনের টোটাল ভ্যালুকে আমরা সাম করছি, ইকুয়াল টু সাম দেখো সেম অ্যামাউন্টটা এখানেও চলে এসেছে। এইভাবে আমরা জোন ওয়াইজ জিএসটি কত টাকা করে কালেকশন হয়েছে তার রিপোর্ট আমরা জেনারেট করতে পারি। ঠিক একই রকম ভাবে আমরা জোন ওয়াইজ যেমন অ্যামাউন্টগুলোকে সেপারেট, জিএসটি অ্যামাউন্টগুলোকে সেপারেট করতে পেরেছি, ঠিক প্রোডাক্ট ওয়াইজ যদি আমরা জিএসটি অ্যামাউন্টটাকে সেপারেট করতে চাই, সেক্ষেত্রে এগেন ইকুয়াল টু সাম ইফ অ্যাট ফার্স্ট রেঞ্জ, যেহেতু আমরা প্রোডাক্টের উপরে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব, তাই প্রোডাক্ট রেঞ্জ অ্যাট ফার্স্ট সিলেক্ট করলাম, দেন এটাকে F4 দিয়ে আমরা ফিক্সড করলাম, কমা ক্রাইটেরিয়া আমরা টাইপ করে দিতে পারি, টাইপ করতে গেলে এটা দিয়ে এমনটা করতে হবে, বাট যেহেতু এটাকে আমরা অটো ফিল করব তাই এখানে আমরা ক্যারট বলে যে শব্দটা যেখানে সেলে আছে সেই সেলটাকে সিলেক্ট করলে ও সেল রেফারেন্সটা চলে আসবে। বাট এটাকে আমরা ফিক্সড করব না, বিকজ এটাকে আমরা অটো ফিল করলে না হলে আসবে না, ফিক্সড থেকে যাবে। সেক্ষেত্রে আমরা এটা নর্মাল ছেড়ে দিলাম অ্যান্ড সাম রেঞ্জ জিএসটি অ্যামাউন্টের যে রেঞ্জ আমরা সেটা সিলেক্ট করছি, এগেন F4 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটাকে যদি আমরা সাম করি, দেখো সেম অ্যামাউন্ট এসছে, তাহলে আমাদের ক্যালকুলেশন সঠিক আছে। ওকে, আমরা অ্যানাদার একটা রিপোর্ট জেনারেট করব, যে জোন ওয়াইজ টোটাল অ্যামাউন্ট আমরা দেখতে চাই। টোটাল অ্যামাউন্টকে আমরা সেপারেট করব জোন ওয়াইজ।
again sum if at first range, যেহেতু আমরা জোনের উপরে নেব তো জোন রেঞ্জ আমরা সিলেক্ট করব ডেটা থেকে, বাট F4 দেবো, ফিক্সড হয়ে গেল। দেন কমা অ্যান্ড সাউথ শব্দটাকে সিলেক্ট করলাম, কমা অ্যান্ড সাম রেঞ্জ এইটা যে টোটাল অ্যামাউন্ট, অ্যান্ড F4 and bracket close, enter। এবং এইগুলোকে যদি আমরা এই সব জোন ওয়াইজ ভ্যালুগুলোকে যদি সাম করি তাহলে এটা টোটাল ভ্যালুর সঙ্গে ম্যাচ করেছে কিনা আমরা দেখলেই বুঝতে পারবো। 211638 211638 এর মানে আমাদের ক্যালকুলেশন সঠিক আছে। আচ্ছা, যদি আমরা আইটেম ওয়াইজ কোয়ান্টিটি আর টোটাল অ্যামাউন্ট সেম প্রসেসে বের করতে পারি তাহলে এখানেও আমরা কন্ডিশন দেবো আইটেম কোয়ান্টিটি, কোন আইটেম কতগুলো করে সেল হয়েছে। দেখো এখানে সেল কোয়ান্টিটি দেখাচ্ছে, ক্যারট এখানে একটা আছে, এখানে একটা আছে, যতগুলো ক্যারটের আছে ক্যারটের কোয়ান্টিটি সেগুলো কেবলমাত্র সেগুলোরই সাম করব। এভাবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টেরই যদি সেপারেটলি সাম করতে চাই এখানেও আমরা সাম ইফ ইউজ করব। সাম ইফ এগেন রেঞ্জ, যেহেতু এটা প্রোডাক্টের উপরে কন্ডিশন হবে তাই প্রোডাক্ট রেঞ্জ সিলেক্ট করলাম অ্যান্ড F4 দিলাম, দিয়ে কমা এগেন ক্যারট শব্দটা সিলেক্ট করলাম, এগেন কমা সাম রেঞ্জ কোয়ান্টিটি তাহলে আমরা কোয়ান্টিটি রেঞ্জটাকে আমরা সিলেক্ট করলাম, F4 দিলাম অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে সেপারেটলি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ান্টিটি আমরা রিটার্ন করেছি। এগেন সেপারেটলি ভাবে যে কোয়ান্টিটি আছে এটাকে যদি আমরা সাম করে দিই তাহলে আমরা দেখো সেম কোয়ান্টিটি যেটা আমরা এখানে দেখতে পেয়েছিলাম 723 সেটাই এখানে রিটার্ন এসছে। টোটাল অ্যামাউন্ট আমরা যদি প্রোডাক্ট ওয়াইজ টোটাল অ্যামাউন্ট আমরা ক্যালকুলেশন করি, সাম ইফ অ্যাট ফার্স্ট রেঞ্জ, এটা এগেন প্রোডাক্ট, যেহেতু প্রোডাক্টের উপরে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব, প্রোডাক্ট সিলেক্ট করলাম, F4 দিলাম, কমা ক্রাইটেরিয়া এগেন প্রোডাক্ট সিলেক্ট করলাম, কমা সাম রেঞ্জ, যেহেতু টোটাল তো আমরা টোটাল ভ্যালুটাকে রেঞ্জটা সিলেক্ট করলাম অ্যান্ড F4 দিলাম অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। দেন এটাকেও যদি আমরা সাম করি তাহলে দেখো সেম অ্যামাউন্ট রিটার্ন করেছে। তাহলে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে স্পেসিফিক ভ্যালুগুলোকে সাম করতে চাইলে আমরা সাম ইফ কন্ডিশন বা সাম ইফ ফাংশন আমরা ইউজ করতে পারি। নেক্সট আমরা দেখব সাম ইফ এবং এর অ্যাডভান্স পার্ট সাম ইফস। অ্যাকচুয়ালি সাম ইফ আমরা তখনই ইউজ করব যখন কেবলমাত্র একটা সিঙ্গেল কন্ডিশন দিয়ে আমরা যে মাল্টিপল কন্ডিশন থাকে, যদি একের বেশি কন্ডিশন থাকবে সেই প্রত্যেকটা কন্ডিশনে ম্যাচ করবে যে ভ্যালুগুলো সেগুলোরই আমরা সাম করব। দেখো সাম ইফ অর্থাৎ মাল্টিপল কন্ডিশনস আমরা অ্যাপ্লাই করে সাম করব। আচ্ছা, এখানে আমাদের যে ডেটাটা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে এপ্রিল মাস আছে, মের কিছু ডেটা আছে, জুনের কিছু ডেটা আছে। আচ্ছা, এখানে যদি আমরা এমনটা করি
যে এপ্রিল মাসের টোটাল কত অ্যামাউন্টের বিজনেস হয়েছে আমরা দেখতে চাই। সেক্ষেত্রে আমাদের দুটো কন্ডিশন থাকবে, কোন একটা স্পেসিফিক ডেটের পর আর কোন একটা স্পেসিফিক ডেটের আগে পর্যন্ত ভ্যালুগুলো নিতে ইকুয়াল টু সাম ইফস at first sum range amount, এটা সিলেক্ট করলাম, দেন কমা দিলাম। এবারে এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ, আমরা ডেট অর্থাৎ এপ্রিল মাসের আমরা অ্যামাউন্ট গুলো বা সেল অ্যামাউন্ট গুলোকে আমরা ক্যালকুলেশন করব, তো ডেট রেঞ্জটা আমরা সিলেক্ট করলাম। দিয়ে কমা দিয়ে এবার আমরা ক্রাইটেরিয়া দেবো। 1 নম্বর ক্রাইটেরিয়া ডবল ইনভার্টেড কমার মধ্যে বললাম গ্রেটার দেন ইকুয়াল টু 1,4,26 কমা। সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ এগেন ডেট রেঞ্জটা সিলেক্ট করলাম, কমা দিয়ে এবং সেকেন্ড কন্ডিশন আমরা দেব লেস দেন ইকুয়াল টু 31,4 and 2026, সরি 30 নয়, এটা 31 নয় 30 হয়। এভাবে আমরা সেকেন্ড কন্ডিশন দিলাম। অর্থাৎ এটা কি মিন করলো, টোটাল আমরা যদি এক্সপ্লেন করি, দেখো প্রথম যে রেঞ্জটা নিয়েছি সেটা যে ভ্যালুগুলো সাম হবে তার রেঞ্জ সিলেক্ট করলাম। দেন আমরা যেহেতু এপ্রিল মান্থে আমাদের এপ্রিল মান্থ সিলেক্ট করতে গেলে আমাদেরকে দুটো কন্ডিশন দিতে হবে, এক শুরুর ডেট আর এক শেষের ডেট। শুরু অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে, ডেট রেঞ্জ এই ডেটের মধ্যে 1/4/2026 পরে, অর্থাৎ কি গ্রেটার দেন 1/4/2026। এগেন কতদূর পর্যন্ত যাবে, ওই মাসের শেষ, অর্থাৎ কি এগেন ডেট রেঞ্জ এবং সেখানে আবার কন্ডিশন দিলাম যে 30/4/26 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে, যে সেলগুলো আছে তার অ্যামাউন্ট গুলোর আমরা সাম করব। তাহলে এখানে দুটো কন্ডিশন আমরা দিতে পেরেছি। তাহলে কেবলমাত্র এপ্রিল মাসে টোটাল সেল অ্যামাউন্টটা আমরা দেখতে পেলাম। ঠিক একই রকম ভাবে যদি আমরা এমনটা করি, যে এপ্রিল মাসের সাউথ জোন, এপ্রিল মাসের সাউথ জোনে টোটাল কত জিএসটি কালেকশন হচ্ছে সেটা করব। ইকুয়াল টু এগেন সাম ইফস, এট ফার্স্ট আমাকে মান্থ ডিউরেশন সিলেক্ট করতে হবে। মান্থ ডিউরেশন সিলেক্ট করতে গেলে আমাদেরকে দুটো কন্ডিশন আমাকে দিতে হবে। আচ্ছা, এট ফার্স্ট সাম রেঞ্জ, তো আমরা জিএসটি অ্যামাউন্ট সাম করব, তো জিএসটির রেঞ্জটা আমরা সিলেক্ট করলাম, কমা। এবারে আমরা মান্থ সিলেক্ট করতে গেলে আমাদেরকে দুটো কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে ডেট রেঞ্জের উপরে, কমা। তাহলে ডবল ইনভার্টেড কমার মধ্যে গ্রেটার দেন ইকুয়াল টু 142026 একটা কন্ডিশন হলো। এগেন মান্থ সিলেক্ট করতে গেলে আমি বলেছি যে দুটো কন্ডিশন আমাকে, একটা
ফার্স্ট ডেটের গ্রেটার দেন আর লাস্ট ডেটের থেকে আগে। এগেন অ্যানাদার কন্ডিশনের জন্য আবার ডেট ফিল্ড সিলেক্ট করলাম, কমা এখানে আমরা লেস দেন ইকুয়াল টু 342026। এগেন এই ডেটের মধ্যে কেবলমাত্র সাউথ জোনের জিএসটি ক্যালকুলেশন করব। এবার আমরা জোন রেঞ্জের উপরে কন্ডিশন দেব, and zone south। এখানে আমরা তিনটে কন্ডিশন দিচ্ছি, সাম রেঞ্জ, ডেট বা স্পেসিফিক মান্থের ভ্যালু সিলেক্ট করতে গেলে তার ফার্স্ট ডেট আর লাস্ট ডেট, এন্ড এই ডেটের মধ্যে সাউথ জোন, অনলি সাউথ জোনের সেলের উপরে যে জিএসটি কালেকশন হচ্ছে সেটা আমরা ক্যালকুলেশন করব। দেখো, আচ্ছা এখানটা লিখে দিতে পারি সাউথ। ঠিক একই রকম ভাবে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, মে মাসের ক্যারট কত টাকার সেল হয়েছে, টোটাল অ্যামাউন্ট আমরা বের করব। again equal to sum ifs at first sum range, total amount, comma এরপরে আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ, ডেট, এটা মে মাসের ডেট আমরা বের করব। এখানেই আমরা দেখতে পারি, দেখো কমা দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে গ্রেটার দেন ইকুয়াল টু 1/5/26। again second criteria range, again date, comma month April May মাস, less than equal to 31/5/2026, second condition, and third condition product, comma double inverted কমার মধ্যে cap and enter। দেখো এখানে আমরা এভাবে আমরা একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা স্পেসিফিক ভ্যালুগুলোর সাম ক্যালকুলেশন করতে পারি। ওকে, আজকে এইখান পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার আমরা ফাংশন নিয়ে